ওয়েলকাম স্টুডেন্টস। আজকে দশম শ্রেণীর গোলকের দ্বিতীয় ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। এর আগের দিন তোমাদের গোলকের সূত্রাবলী এবং দুটো অঙ্ক হয়েছিল। আজকে আমি পরের অঙ্কগুলো শুরু করব। দেখো 3 নম্বর অঙ্ক। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসেব করে দেখি। তো এখানে দেওয়া আছে শর্টপাট খেলার যে বল তার ব্যাস। বলটির ব্যাস দেওয়া আছে 7 সেমি। তো সুতরাং ব্যাসার্ধ করে নেব। সুতরাং শর্টপাট খেলার বলটির ব্যাসার্ধ সমান 7/2 সেমি। তো বলটিতে কত ঘন সেমি লোহা আছে তার মানে হচ্ছে বলটির আয়তন বা ঘনফল নির্ণয় করতে হবে। তো সুতরাং শর্টপাট খেলার বলটির আয়তন বা ঘনফল সমান 4/3 পাই আর কিউব। এর আগের দিনে ফর্মুলায় আমরা শিখেছি। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই। 4/3 পাই 7/2 হোল কিউব। আর এর মান হচ্ছে 7/2 হোল কিউব ঘন সেমি। এবার পায়ের মান বসিয়ে এবং পায়ের মান হচ্ছে 22/7 আর এই 7-এর 2-কে 3 বার ভেঙে লিখি। তাহলে 7 কেটে গেল, 2 দিয়ে 22 কেটে গেল, 11 হলো, 2 2 4, 2 2 কেটে গেল। তাহলে উপরে 49-কে 11 দিয়ে গুণ আর নিচে 3। তাহলে 9 11 99, 4 11 44, 44 আর 9 53। তাহলে 539/3 ঘন সেমি। এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিই। 3 একবার, হাতে থাকছে 2, 23 হচ্ছে, 3 7 21, হাতে থাকছে 2, 9 29 হচ্ছে, আর 3 9 27, হাতে থাকে 2। তাহলে 179 পূর্ণ 2-এর 3 ঘন সেমি। তাহলে সুতরাং বলটিতে লোহা আছে, বলটিতে লোহা আছে 179 পূর্ণ 2-এর 3 ঘন সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে সেটি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ করছি বা আবেদন করছি যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো আমরা পরবর্তী যে 4 নম্বর অঙ্ক, সেই 4 নম্বর অঙ্কটা দেখি।
28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে এখানে যে নিরেট গোলককে জলে সম্পূর্ণ নিমজ্জিত করা হচ্ছে, তাহলে ওই নিরেট গোলক দ্বারা যে অপসারিত জল, তো নিরেট গোলকের যে আয়তন তার আয়তনের সমান হবে অপসারিত জলের আয়তন। তাহলে সুতরাং নিরেট গোলকের আয়তন নির্ণয় করলেই আমরা অপসারিত জলের আয়তন পেয়ে যাব। তাহলে এখানে নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে। নিরেট গোলকটির ব্যাস সমান 28 সেমি। নিরেট গোলকটির ব্যাসার্ধ 28/2 সেমি সমান 14 সেমি। সুতরাং নিরেট গোলকটির আয়তন, নিরেট গোলকটির আয়তন বা ঘনফল, আয়তন বা ঘনফল সমান 4/3 পাই আর কিউ ঘন একক। তাহলে এখানে 4/3 পায়ের মান 22 এর 7 গুণ আর এর মান 14 কিউ ঘন সেমি। তাহলে এখানে 14কে 3 বার ভেঙে লিখি, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। 22 এর 7 গুণ 14 গুণ 14 ঘন সেমি। তারপর 7 দুগুণে 14 2, আর কিছু কাটাকাটি যাবে না, তো সুতরাং 14 গুণ করলে 196, আর এখানে 4 দুগুণে 8, 8 দিয়ে গুণ করলে 22কে 8 দিয়ে 22কে গুণ করলে 176। তাহলে 176কে 196 দিয়ে গুণ করতে হবে। 6 6 36, 6 9 54, 54 আর 3 57, আর 6 5 11, 7 দিয়ে 6 7 42, আর থেকে 4, 7 9 63, 63 4 67, আর 7 6 13, 1 দিয়ে 6 9 1, 6 9 8 6 14, 4 9 13 13কে 14 2 3, তাহলে হচ্ছে 34496/3 ঘন সেমি। তাহলে ভাগ করলে হবে 1 1 3 4 12 2 থাকছে 9 3 9 27 আর থাকে 2, তাহলে 3 আসে 24, তাহলে 11,498/3 ঘন সেমি। তাহলে এই যে নিরেট গোলকের আয়তন মানে হচ্ছে অপসারিত তরলের আয়তন। সুতরাং অপসারিত তরলের আয়তন সমান অপসারিত তরলের আয়তন সমান হচ্ছে নিরেট গোলকটির আয়তন। নিরেট গোলকটির আয়তন সমান 11,498 পূর্ণ 3 ঘন সেমি। ঠিক আছে, তোমরা বই নিয়ে বসবে, বই খাতা নিয়ে, তাহলে বই খাতা নিয়ে বসে সাথে সাথে এই অঙ্কগুলোকে খাতায় টুকে নেবে, টুকে নিয়ে প্র্যাকটিস করলে তোমাদের সুবিধা হবে। দেখি, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে গোলাকার গ্যাস বেলুন তার পূর্বে যে ব্যাসার্ধ ছিল, তো ফোলাবার সময় বায়ু দিয়ে বা বাতাস দিয়ে ফোলানোর সময় তার আয়তন চেঞ্জ হবে বা সমগ্র তলের ক্ষেত্রফল চেঞ্জ হবে। তো সেই সমগ্র তলের ক্ষেত্রফল পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল
আর পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে পূর্বে গ্যাস বেলুনের ব্যাসার্ধ, পূর্বে গ্যাস বেলুনটির ব্যাসার্ধ আর সমান হচ্ছে 7 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে পূর্বে গ্যাস বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই r স্কয়ার বর্গ একক। তাহলে 4 ইন্টু 22 7 ইন্টু r স্কয়ার মানে 7 স্কয়ার বর্গ সেমি। আমরা এই পার্টটাকে সেম রেখে শুধু এটাকে বর্গ করে রেখে দিই, তাহলে 4 ইন্টু 22 7 ইন্টু 49 বর্গ সেমি। পরে গ্যাস বেলুনটির ব্যাসার্ধ, এটাকে R1 করলাম, এটা হচ্ছে 21 সেমি। তো সুতরাং পরে গ্যাস বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান 21 বা সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r1 স্কয়ার বর্গ একক। তাহলে সুতরাং হচ্ছে 4 ইন্টু 22 7 ইন্টু 21 হোল স্কয়ার বর্গ সেমি। তাহলে 4 ইন্টু 22 7 ইন্টু 21 বর্গ, 21 বর্গ কি হবে? 21 বর্গ হচ্ছে 441। 2 থেকে 25 পর্যন্ত যত বর্গ সংখ্যা আছে সেই বর্গ সংখ্যাগুলোকে মনে রাখতে হবে, তবে মনে রাখলে অঙ্ক তাড়াতাড়ি করা যাবে। তাহলে 441। সুতরাং পূর্বে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল ও পরে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 ইন্টু 22 7 ইন্টু 49 ইস্টু 4 ইন্টু 22 7 ইন্টু 441। তাহলে এই পার্টটা কেটে যাচ্ছে, আর এটাও 7 দিয়ে কাটবে প্রথমে। তাহলে 7 7 49 ইস্টু 7 দিয়ে 6 7 42 আর 3 7 21। তাহলে এটা আবার কাটবে 1:9। এটাই আনসার। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো করে দেব, প্রতিটা অঙ্ক করার চেষ্টা করব। এবার 6 নম্বর অঙ্ক দেখো। অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাই গোলাকৃতি বাটি, তার মানে অর্ধগোলাকৃতি বাটিতে পাত লেগেছে 127.27 বর্গ সেমি। তার মানে শুধু আমার এই পার্টটা এটা দেওয়া আছে, কতটা পাত লেগেছে
তার মানে হচ্ছে বক্রতলের অর্ধ গোলাকৃতি যে অর্ধগোলক তার শুধু বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার। আমার শুধু 2 পাই আর স্কোয়ার দেওয়া আছে। এখান থেকে আমার মুখের ব্যাসটা বের করতে হবে, এই মুখের ব্যাসটা বের করতে হবে। তাহলে প্রথমে আমার এই ফর্মুলা দিয়ে আর এর মান বেরোবে, আর কে 2 দিয়ে গুণ করে আমার ব্যাস বেরিয়ে যাবে। তাহলে অর্ধ গোলাকৃতি বাটি তৈরি করতে পাত লেগেছে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি সমান কত? এটা 7 7 49, 49 আর 2 51, 7 2 14, 5 19 আর 7 1 7 8, 891/7 বর্গ সেমি। তাহলে এখানে ধরে নিতে হবে অর্ধগোলাকৃতি বাটিটির মুখের ব্যাস বের করতে হবে। তার মানে ব্যাসার্ধ ধরে নিতে হবে। ধরি অর্ধ গোলাকৃতি বাটিটির মুখের ব্যাসার্ধ সমান 8 সেমি। সুতরাং বক্রতলের ক্ষেত্রফলটা, তাহলে বাটিটির বক্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 2 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে কি প্রশ্নানুসারে এটা সমান এটা হবে? প্রশ্নানুসারে বা শর্তানুসারে 2 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 891/7, বা দিয়ে 2 ইন্টু 22/7 ইন্টু 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 891/7, বা দিয়ে এখানে বাদিকে 8 স্কোয়ার থাকবে আর এই পার্টটা বাদিক থেকে ডান দিকে যাবে। তার মানে এদিকে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ করতে হবে। তাহলে 891/7 ভাগ মানে এগুলোকে উল্টে দিলেই হবে। 2 আছে, এটা 1 এর 2 হয়ে যাবে, গুণ দিয়ে 22/7 আছে, 7 এর 22 হয়ে যাবে। এবার কাটাকাটি করতে হবে। দেখো 7 7 কেটে গেল, 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটবে, 8 11 88, 11 কে 11 81। তাহলে নিচে হচ্ছে, উপরে হচ্ছে 81 আর নিচে হচ্ছে 4। সুতরাং আর ইজ ইকুয়াল টু √81/4 সমান হচ্ছে 9/2। 81 এর বর্গমূল 9 আর 4 এর বর্গমূল 2, তাহলে 9/2। তাহলে ব্যাসার্ধ বেরোলো, সুতরাং ব্যাস করতে হবে। সুতরাং বাটিটির মুখের ব্যাসার্ধ সমান 9/2 সেমি। সুতরাং বাটিটির মুখের ব্যাস সমান হচ্ছে 9/2 গুণ 2 সেমি সমান 9 সেমি। 2 2 কেটে যাবে, 9 সেমি। ঠিক আছে, 7 নম্বর অঙ্ক দেখো। একটি নিরেট লোহার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে আমার এখানে কত ঘন সেমি লোহা আছে, তার মানে আয়তন বা ঘনফল নির্ণয় করতে হবে। আর
বক্রতলের ক্ষেত্রফল। তাহলে গোলার, যেহেতু গোলাটি গোলকের মতো দেখতে, তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, যেখানে আর হচ্ছে গোলকটির ব্যাসার্ধ আর বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাত নাম্বার, নিরেট লোহার গোলার ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2.1 সেমি। সুতরাং নিরেট লোহার গোলার ঘনফল সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 2.1 হোল কিউব ঘন সেমি সমান 4/3 গুণ 22/7 গুণ 2.1 ইন্টু 2.1 2.1 ঘন সেমি। তাহলে 3 দিয়ে আমরা এই দশমিকগুলোকে আগে তুলে নিই। তাহলে 10 দশমিক উঠে যাবে, 10 দশমিক উঠে যাবে, 10 দশমিক উঠে যাবে। এবার 7 দিয়ে 21কে কাটি, 3 হবে, আর এই 3 কেটে যাবে। তাহলে উপরে 21 22 4 গুণ করতে হবে। তাহলে 21 21 গুণ করলে 441 আর 4 22 88 গুণ করে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 8 4 32 4 32 থেকে 35 গুণ দিয়ে 8 2 5 3 8 0 7 8 8 3, তাহলে হচ্ছে 38808 বাই 1000 ঘন সেমি সমান হবে 38.808 ঘন সেমি। তাহলে নিরেট লোহার গোলা, নিরেট লোহার গোলাতে 38.808 ঘন সেমি লোহা আছে। এটা একটা আনসার। আর বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা, সুতরাং গোলাটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তার মানে হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 2.1 হোল স্কোয়ার বর্গ সেমি। দশমিক তুলে দাও, 1 ঘর পরে দশমিক আছে, তাহলে 10 3 7 21, তাহলে 63কে 88 দেব, 3 8 24 3 8 24 2 26
ছয় দিয়ে 6 48, 6 48, 48 আর 4 52, 4 8 6 14, 4 1 5 5, 4 8 6 14, 4 1 5 5, তাহলে হচ্ছে 5 5 4 4 বাই 100 সমান 55.44 বর্গ সেমি। এবার আমরা 8 নাম্বার অঙ্কটি করব। দেখো, একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে এখানে সিসার গোলক, তার ব্যাস হচ্ছে 14 সেমি, তাহলে এখানে ব্যাসার্ধ করে নেব। আর গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের ছোট ছোট গোলক তৈরি করা হবে। তাহলে 3.5 সেমি যে ব্যাসার্ধের যে গোলক তৈরি করা হবে তার আয়তন বের করব। বের করে যে বড় গোলকের আয়তন, সেই বড় গোলকের আয়তনকে সেই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে কতগুলি ছোট গোলক তৈরি করা যাবে তা পাওয়া যাবে। তাহলে দেখি, নিরেট সিসার গোলকের ব্যাস সমান 14 সেমি। সুতরাং নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান হচ্ছে 14/2 সেমি সমান 7 সেমি। সুতরাং নিরেট সিসার গোলকের আয়তন বা ঘনফল, আয়তন সমান হচ্ছে 4 পাই আর কিউব, 4/3 হবে, 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে এখানে মান বসিয়ে দাও, 4/3 পাই আর এর জায়গায় 7 কিউব ঘন সেমি। এবার 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ঘন সেমি, এটা করে রেখে দাও। আর যে আমরা এই গোলককে গলিয়ে ছোট নিরেট গোলক তৈরি করা হচ্ছে, তাহলে ছোট নিরেট গোলকের ব্যাসার্ধ, এটাতে ব্যাসার্ধ দেওয়া আছে, এই ব্যাসার্ধকে ছোট হাতের R1 ধরে নাও। তাহলে R1 3.5 সেমি, 3.5 সেমি। সুতরাং ছোট নিরেট গোলকের আয়তন সমান হবে 4/3 পাই R1 কিউব ঘন একক। তাহলে হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 হোল কিউব ঘন সেমি সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 ঘন সেমি। এবার তাহলে আমরা এই যে ছোট নিরেট গোলক যে তৈরি করা হচ্ছে, তাহলে নির্ণেয় ছোট নিরেট গোলকের সংখ্যা।
সমান হচ্ছে এই বড় গোলকের যে আয়তন ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন। তাহলে কি আমার এখানে 4/3 ইন্টু 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 টি। তাহলে এখানে 4 3 কেটে যাবে, 22/7 কেটে যাবে। এবার দশমিকগুলো তুলে এখানে যদি আমরা 10 গুণ 10 গুণ 10 তিনটে থেকে দশমিক তুলে দিলাম, তুলে দিয়ে দেখো 5 7 35, তারপরে 5 7 35, 5 7 35, এই পাঁচগুলো দিয়ে 2 2 2, তাহলে 8টি। তাহলে ছোট নিরেট গোলকের সংখ্যা হচ্ছে 8টি। এবার 9 নম্বর অঙ্ক। দেখো 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তার বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে ছোট ছোট গোলকগুলোকে আমি গলিয়ে বড় গোলক তৈরি করা হচ্ছে, তার মানে ছোট যে গোলকগুলো তাদের আয়তনের সমষ্টি হবে বড় গোলকের আয়তনের সমান। তাহলে এখানে আমাকে ধরে নিতে হবে বড় গোলকের যে ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে সুতরাং বড় গোলকের আয়তন কত হবে বের করে রেখে দিচ্ছি। আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেমি। এবার 3 সেমি, 4 সেমি ও 5 সেমি এদের তিনটে আয়তন। তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন সমান হবে 4/3 পাই 3 কিউব ঘন সেমি। তারপরে হচ্ছে 4 সেমি, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন সমান 4/3 পাই 4 কিউব ঘন সেমি। আর 5 সেমি, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটির আয়তন সমান হবে 4/3 পাই ইন্টু 5 কিউব ঘন সেমি। তাহলে সুতরাং যে ছোট তিনটি গোলক যে দেখতে পাচ্ছি, ছোট তিনটি গোলকের মোট আয়তন, মোট আয়তন কি হবে যোগফল। তাহলে 4/3 পাই কমন হয়ে যাচ্ছে, তাহলে 4/3 পাই কমন, তাহলে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। তাহলে যোগ করলে এটা 27, 64, 125। তাহলে 27, 64, 125 যোগ করে নাও। 7 4 11 আর 5 16, 3 6 9 2 11, 216।
তাহলে এখানে ইন্টু দিয়ে 216। তাহলে শর্তানুসারে কি হবে? শর্তানুসারে 4/3 পাই আর কিউব, আর এটা সমান, তাহলে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 216। তাহলে কি দেখতে পাচ্ছি? 4/3 পাই আর 4/3 পাই একই আছে, দুই দিক থেকে কেটে যাবে, তাহলে বাদ দিয়ে আর কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে 216। এই 216 হচ্ছে 6 এর কিউব, তাহলে সুতরাং আর ইজ ইকুয়াল টু 6। তাহলে সুতরাং বড় গোলকটির ব্যাসার্ধ, তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে 6 সেমি। খাতায় অঙ্কগুলো অবশ্যই টুকবে এবং প্র্যাকটিস করবে, আর যেভাবে বোঝানোর চেষ্টা করছি তোমরা বোঝার চেষ্টা করবে। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি। তাহলে একটা অর্ধগোলাকৃতি গম্বুজ, তাহলে গম্বুজটা কীরকম হয়? গম্বুজ হয় অর্ধগোলাকৃতি গম্বুজ, তাহলে নিচের দিকে থাকবে, তার মানে এইরকম অর্ধগোলাকৃতি গম্বুজ। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের আমরা শুধু এই উপরিতলটা রং করলেই হবে, অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বের করলেই হবে। এখানে যে অংশটা রং করবো তার মানে বক্রতল, তার অর্ধগোলাকৃতি যে গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার হবে। তাহলে ক্ষেত্রফলটা এখানে 2 পাই আর স্কয়ার করলেই হবে, 2 পাই আর স্কয়ার বর্গ একক। এই 2 পাই আর স্কয়ার বর্গ একক বের করলেই হবে। তাহলে এখানে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস আছে 42 ডেসিমিটারে। তাহলে আমাকে ব্যাসার্ধ করে নিতে হবে, ব্যাসার্ধ করে নিয়ে আমার ক্ষেত্রফলটা বের করলে হবে। আর প্রতি বর্গমিটারের খরচ 35 টাকা, তাহলে 1 বর্গমিটারের খরচ 35, তাহলে যত ক্ষেত্রফল বেরোবে সেই ক্ষেত্রফলকে 35 দিয়ে গুণ করলে আমার মোট খরচ বেরিয়ে যাবে। তাহলে দেখা যাক, অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাস দেওয়া আছে, ভূমির ব্যাস 42 ডেসিমিটার। তাহলে সুতরাং অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমির ব্যাসার্ধ করে নিতে হবে, আর সমান হচ্ছে 42/2 ডেসিমিটার সমান হচ্ছে 21 ডেসিমিটার। তাহলে আমাকে বক্রতলের ক্ষেত্রফল বের করে নিতে হবে। অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কয়ার বর্গ একক। সুতরাং তাহলে ইকুয়াল টু 2 ইন্টু 22/7 ইন্টু 21 হোল স্কয়ার বর্গ ডেসিমিটার সমান হচ্ছে 2 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 বর্গ ডেসিমিটার। তাহলে 7 দিয়ে কেটে যাবে 3, তাহলে কত হচ্ছে 3 21 63, 63কে 44 দিয়ে গুণ, 12 24 25, 2 7 7 2 2772 বর্গ ডেসিমিটার। এবার প্রতি বর্গ ডেসিমিটারে দেওয়া আছে না বর্গ সেমিতে? প্রতি বর্গ মিটার আছে। আমার এই যে বর্গ ডেসিমিটার আছে এটাকে বর্গ মিটারে নিয়ে আসতে হবে। তাহলে বর্গ মিটার যদি নিয়ে আসতে হয় তাহলে আমাকে 10 গুণ 10 মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তবে আমার বর্গ মিটার হবে। তাহলে 100 দিয়ে ভাগ করলে 27.5
0.72 বর্গ মিটার হবে। তাহলে 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা। তাহলে প্রতি বর্গ মিটারে, সুতরাং প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসাবে অর্ধগোলাকৃতি গম্বুজটি রং করতে খরচ হবে। তাহলে 27.72 গুণ 35 টাকা। তাহলে এটাকে 35 দিয়ে 2772 35 দিয়ে গুণ, 5 দুগুণে 10, 5 সাথে 35, 36, 5 সাথে 35 আর 3 38, 5 দুগুণে 10, 10 3 13, 3 দুগুণে 6, 3 সাথে 21, 3 সাথে 21 আর 2 23, 3 দুগুণে 6, 2 8, 0, 6 6 12, 9 1 10, 3 3 6, 1 7, 9। তাহলে দশমিক হচ্ছে দুটোর পরে, তাহলে এখানে 970 টাকা 20 পয়সা, 970 টাকা 20 পয়সা। তাহলে এটা খরচ। এবার দেখো 11 নম্বর অঙ্ক। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। তাহলে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে মানে হচ্ছে ফাঁপা গোলকের ব্যাস বলা আছে। একই ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5 সেমি। তো গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করব। তাহলে ফাঁপা গোলক আছে, ফাঁপা গোলকের আমার যে দুটো গোলক তাদের ব্যাস বলা আছে। তা ফাঁপা গোলক যদি হয় একুশ সেমি আর 17.5 সেমি। তো যে পরিমাণ ধাতুর পাত লেগেছে বলতে চাইছে, তার মানে হচ্ছে আমার বক্রতলের ক্ষেত্রফল বের করলে হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল দুটো বের করে তাদের অনুপাত করে দেব। তাহলে 11 নম্বর অঙ্ক দেখো। বড় গোলকের এটা হচ্ছে 21 ব্যাস বলা আছে, ব্যাস হচ্ছে 21 সেমি আর এটার ব্যাস হচ্ছে 17.5 সেমি। তাহলে বড় গোলকের ব্যাস সমান 21 সেমি, সুতরাং বড় গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর ধরে নিই সমান হচ্ছে 21/2 সেমি। সুতরাং বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার বর্গ একক। তাহলে হবে 4 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 21/2 হোল স্কোয়ার বর্গ সেমি। তাহলে কত 4 ইন্টু 22/7
ইন্টু 21/2 ইন্টু 21/2, এটা রেখে দিচ্ছি, অনুপাত করতে সুবিধা হবে, বর্গ সেমি। এবার হচ্ছে ছোট গোলক। ছোট গোলকের ব্যাস সমান 17.5 সেমি। সুতরাং ছোট গোলকের ব্যাসার্ধ ছোট হাতের আর সমান হচ্ছে 17.5/2 সেমি। সুতরাং ছোট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4π স্মল আর স্কোয়ার বর্গ একক, সমান হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 হোল স্কোয়ার বর্গ একক, বর্গ সেমি। তাহলে হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 গুণ 17.5/2 বর্গ সেমি। এবার অনুপাত করতে হবে। সুতরাং যে ধাতুর পাত লেগেছে, সমগ্র তলের ক্ষেত্রফল মানে যে ধাতুর পাত লেগেছে তার পরিমাণ। তাহলে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত সমান কি করতে হবে, যেটা ইস্টু এটা। তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইস্টু 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 ইন্টু 17.5/2। তাহলে এখানে 4 22/7 22/7 কেটে যাবে। তাহলে উপরে থাকছে 21 ইন্টু 21 আর 17.5 ইন্টু 17.5। তাহলে হচ্ছে 7 দিয়ে যদি আমি কাটি তাহলে হবে কত, এটা 3 গুণ 3 9, তাহলে 7 দিয়ে কাটলে 7 গুণে 14 আর 5 7 35 27, তাহলে 2.7, তো 2.7 তাহলে আমার হচ্ছে এখানে 3 গুণ 3 ইস্টু এখানে 7 দিয়ে 2 3 5 7 2.5 গুণ 2.5, তাহলে কত হচ্ছে এখানে 9 আর এখানে 6.25। তাহলে এই অংশটা এখানে আমি দেখাচ্ছি সমান দিয়ে 9:6.25। তাহলে হচ্ছে কত, দশমিক দিকে তুলে দিই, তাহলে এটা 900:625। তাহলে 25 দিয়ে কাটলে হবে 25 দুগুণে 50, 3 25 75, 3 25 75, তাহলে হাতে থাকছে 15, 75 আর 15তে হচ্ছে 90, তাহলে 6 25 150, তাহলে 36:25, 36:25 এটা হচ্ছে উত্তর, 36:25 হচ্ছে উত্তর।
ঠিক আছে, তাহলে আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করে জানাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।